হ্যালো স্টুডেন্টস, আবার আমি এসে গেছি। আমি পম্পা বিশ্বাস। আজকে তোমাদের পড়ানো নিয়ে নয়, কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে। পরীক্ষার সামনে কি কি ধরনের কোয়েশ্চেন আসবে, কত মার্কসের কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, সবটাই আজকে আলোচনা করবো। এবং খুব ইজি মেথড, একটু টেকনিকও বলে দেওয়া হবে কিভাবে করলে তোমরা খুব কম সময়ের মধ্যে অনেকটা ভালোভাবে জেনে নিতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় লিখে নিতে পারবে। চলো ঝটপট শুরু করি। আজকে যেটা বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালস, তোমাদের যেটা আছে প্র্যাকটিক্যাল রিলেটেড প্রজেক্ট যেটা রিলেটেড আছে সেটা, প্লাস তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো আসতে পারে সেমিস্টার 4 এ সেটা নিয়ে আলোচনা করবো। কি জানবো আজকে আমরা এই ক্লাস থেকে জেনে নিই। সবার প্রথমেই সাইকোলজি কোয়েশ্চেন স্ট্রাকচারস ফর সেমিস্টার 4। সেমিস্টার 4 এ কি স্ট্রাকচারে তোমাদের কোয়েশ্চেনটা আসবে সেটা আমরা জেনে নেব। নেক্সট আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, আজকে আমি দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তোমাদের শেষ দুটো চ্যাপ্টার খুব ইন্টার রিলেটেড দুটো চ্যাপ্টার। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, অলরেডি ভিডিও ক্লাসেস আপলোডেড আছে, দেখে নেবে। সেই চ্যাপ্টারে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে সেই ক্লাসে, ভিডিও ক্লাসে কোয়েশ্চেন অলরেডি তোমাদেরকে আমি বলেছি। আরো তোমাদেরকে কোয়েশ্চেন্স এখানে বলবো, মডেল কোয়েশ্চেন হিসেবে তোমাদেরকে সাজেশনস দেবো সেই চ্যাপ্টার। এবং তার সঙ্গে যে রিলেটেড চ্যাপ্টার থেরাপিউটিক অ্যাপ্রোচেস, সেটার কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো। তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস এর কোয়েশ্চেন ডিসকাশন, তারপরে থেরাপিউটিক অ্যাপ্রোচেস যেটা তোমাদের 4th চ্যাপ্টার, সেটা নিয়ে কোয়েশ্চেন ডিসকাশন, তারপরে মডেল কোয়েশ্চেন তোমাদের থিওরি এন্ড প্র্যাকটিক্যাল দুটো কোয়েশ্চেনসই আমি এখানে তোমাদের সঙ্গে ডিল করব। রিলেটেড এই দুটো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট আছে তোমাদের, সেটা নিয়ে আমি আলোচনা করব। রিলেটেড প্র্যাকটিক্যাল যেটা নতুন এডিশন, এডুকেশনাল স্ট্রেস স্কিল ফর অ্যাডোলেসেন্স ESSA, এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তার সঙ্গে রিলেটেড ভাইভা ভয়েস কোয়েশ্চেন তোমাদের ওরাল এই প্র্যাকটিক্যালটা যদি তোমরা করো পরীক্ষার সময়, তাহলে কি কি কোয়েশ্চেন তোমাদেরকে তোমাদের টিচার জিজ্ঞাসা করতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। লাস্টলি তোমাদের যে প্রজেক্টটা আছে জেনারেল হেলথ কোয়েশ্চেনার, সেটা নিয়ে আলোচনা করব। আর এডিশনাল একটা আলোচনা ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা যেটা 3rd সেমিস্টারে ছিল, তার সঙ্গে রিলেটেড যে ইন্টেলিজেন্সের দুটো প্র্যাকটিক্যাল, তার মধ্যে থেকে আলেকজান্ডার পাস এলং, এটা নিয়ে আলোচনা করব। এবং রিলেটেড ভাইভা ভয়েস কোয়েশ্চেন এই প্র্যাকটিক্যালটা যদি তোমরা অ্যাটেন্ড করো, তার সঙ্গে কি ওরাল কোয়েশ্চেন্স আসতে পারে সেটা নিয়ে সর্বশেষে আলোচনা করব। তো চলো সেম 4 এর সাইকোলজি আমরা কোয়েশ্চেন স্ট্রাকচারটা দেখে নিই। তোমাদের সাবজেক্টিভ সেম 4, সেম 3 তে অবজেক্টিভ এমসিকিউ টাইপ ছিল। এটার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। কিরকম প্যাটার্নের হবে সেটা একটু জেনে নিই। 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 6 মার্কস এর কোয়েশ্চেন, এই 4 ধরনের কোয়েশ্চেন আসবে। কিন্তু সবকটা চ্যাপ্টার থেকে সবকটা কোয়েশ্চেন আসবে না। সেখানে ডিভিশনটা আমাদের জেনে নিতে হবে যে 35 মার্কসটা কিভাবে 4টে চ্যাপ্টার্স এর মধ্যে ডিভাইড করা হয়েছে। সবার প্রথম চ্যাপ্টার যেটা তোমরা পড়েছো সেটা হচ্ছে অ্যাটিটিউড এন্ড সোশ্যাল কগনিশন। সেখানে 2 মার্কস, 3 মার্কস আর 4 মার্কস এর কোয়েশ্চেন আসবে। টোটাল 3টে কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে আউট অফ 6, মানে প্রত্যেকটারে ডাবল কোয়েশ্চেন থাকবে। মানে 2 মার্কসের যদি তোমাদের একটা কোয়েশ্চেন করতে হয়, তোমাদের থাকবে হচ্ছে দুটো কোয়েশ্চেন, এনি 1 আউট অফ 2। এইভাবে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যাটার্নই ঠিক সেভাবে থাকবে। এবং অ্যাটিটিউড চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 9 মার্কসের কোয়েশ্চেন আসবে, মানে 35 নম্বরের মধ্যে 9 মার্কসে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতে হবে। সেকেন্ড চ্যাপ্টার সেলফ এন্ড পার্সোনালিটি, সেখানে তোমাদের দু ধরনের কোয়েশ্চেন আসবে, একটা হচ্ছে 3 মার্কসের আর একটা হচ্ছে 6 মার্কসের, টোটাল 9 মার্কস। থার্ড চ্যাপ্টার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, এখানে 2 মার্কস, 3 মার্কস আর 4 মার্কস, তিনটে টাইপ অফ কোয়েশ্চেন তোমাদের করতে হবে। টোটাল মার্কস এখানে 9। আর লাস্টলি থেরাপিউটিক অ্যাপ্রোচ, একটু কুচকে চ্যাপ্টার, নাম্বারটাও একটু কম অন্যগুলোর তুলনায়। সেখানে 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে। দুটো থাকবে 2 মার্কসের কোয়েশ্চেন, সেখান থেকে একটা করতে হবে। আর 6 মার্কসেরও দুটো কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে একটা করতে হবে। টোটাল 8 মার্কসের কোয়েশ্চেন আউট অফ 35। এইভাবে ডিভিশনটা 4টে চ্যাপ্টারের মধ্যে করা হয়েছে। টোটাল মার্কস 35। আচ্ছা, সেমিস্টার 4 35 মার্কস, টোটাল টাইম গিভেন 2 আওয়ার্স। সরাসরি এবার কোয়েশ্চেন স্ট্রাকচারে তোমাদের চলে যাচ্ছি। ব্র্যাকেটে আমি চ্যাপ্টারের নামগুলো লিখেছি, কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন পেপারে তোমাদের চ্যাপ্টারের নাম থাকবে না। এখন তোমাদের সুবিধার্থে আমি চ্যাপ্টারের নামগুলো লিখেছি যে এই মার্কসের কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলো আসবে। ফর এক্সাম্পল সেকশন A 2 মার্কসের কোয়েশ্চেন, 3টে 2 মার্কসের কোয়েশ্চেন করতে হবে।
অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে, ওখান থেকে তোমাদের একটা করতে হবে, এনি 1 out of 2। সিমিলারলি ফ্রম দ্য সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এর 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, সেখানে তোমাদের ইন 1 out of 2 করতে হবে। থেরাপিউটিক অ্যাপ্রোচেস থেকেও 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদেরকে এনি 1 out of 2 কোয়েশ্চেন করতে হবে ফ্রম সেকশন এ। লেটস মুভ অন টু সেকশন বি, সেটা হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চেন। সেখানেও তোমাদের 3 মার্কসের 3টে কোয়েশ্চেন থাকবে। প্রথম কোয়েশ্চেন অ্যাটিটিউড আর সোশ্যাল কগনিশন থেকে এনি 1 out of 2 কোয়েশ্চেন। সেকেন্ডলি তোমাদের সেলফ এন্ড পার্সোনালিটি থেকে আসবে, যেখানে দুটো কোয়েশ্চেন করতে হবে, এনি 1 out of 2 কোয়েশ্চেন। থার্ড যেটা 3 মার্কসের কোয়েশ্চেন সেকশন বি থেকে আসবে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স থেকে, সেখানেও দুটো কোয়েশ্চেন থাকবে, 3 মার্কসের এনি 1 out of 2 করতে হবে। নেক্সট সেকশন যেটা সেকশন সি, 4 মার্কসের আরেকটু ডেসক্রিপটিভ, আরেকটু ইলাবোরেট, সেখানে তোমাদের দুটো কোয়েশ্চেন থাকবে সেকশন সি থেকে। চ্যাপ্টার্স গুলো হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন, সেখানে দুখানা কোয়েশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে। এটা মনে রাখো 100% চয়েস তোমাদেরকে দেওয়া হচ্ছে। নাম্বার 8 কোয়েশ্চেন যেটা সেকশন সি থেকে 4 মার্কসের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, সেখানেও তোমাদেরকে এনি 1 out of 2 করতে হবে। লাস্ট সেকশন যেটা বেশ ভালোভাবে ডিসক্রিপটিভ মানে পুরো রচনা লিখবে তা নয়, টু দা পয়েন্ট লিখবে, মেন পয়েন্ট গুলো লিখবে, সেটাতেই ফোকাস রাখবে। 6 মার্কসের কোয়েশ্চেন দুখানা থাকবে, একটা হচ্ছে সেলফ অ্যান্ড পার্সোনালিটি থেকে, সেখানে তোমাদের এনি 1 out of 2 করতে হবে। এবং লাস্টলি ফ্রম দ্য থেরাপিউটিক অ্যাপ্রোচেস 6 মার্কস কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু অ্যাটেম্প। টোটাল কোয়েশ্চেন তোমাদের কিন্তু দেওয়া হবে 20টা, করতে হবে তোমাদের 10টা ইন 2 আওয়ার্স। তো সেইভাবে সময়টা ভাগ করে নেবে, খেয়াল রাখবে এটা। ওকে, চলো সরাসরি আমরা চলে যাচ্ছি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স আর থেরাপিউটিক অ্যাপ্রোচ, এই দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন আমি ডিল করবো। আগে আমি বলেছি 2 মার্কসের কোয়েশ্চেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স থেকে এভাবে আসতে পারে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাবনর্মাল বিহেভিয়ার? অ্যাবনর্মাল বিহেভিয়ার মানে কি বোঝো? সেকেন্ডলি স্পেসিফিক ফোবিয়া মানে কি? অ্যানহেডোনিয়া টার্মটা মানে কি বোঝো? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্কিজোফ্রেনিয়া মিন? খুব কমন একটা কোয়েশ্চেন, বাট খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 2 মার্কসে ধরে নাও যেটা আসছে। ডিলিউশন মানে কি বোঝো? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওসিডি? ওকে, চলো এই কোয়েশ্চেনটার মধ্যেই বলছি, এই ডিসঅর্ডার চ্যাপ্টার থেকে তোমাদের ফুল ফর্মের কোয়েশ্চেন 2 মার্কসের মধ্যে আসতে পারে, এবং যখনই সেটা আসবে, যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তারাও ট্রাই টু রাইট ইট ইন ইংলিশ, বিকজ এই ওসিডি কথাটাই তো ইংলিশে, সেই জন্য তোমরা ইংলিশে এই টার্মিনোলজিটা লিখবে, একটু স্পেলিংটা ঠিকঠাক রেখে যাতে লেখো। সেরকম ভাবে জিএডি আছে এবং অনেক রকমের ফুল ফর্ম আছে। বেসিক্যালি এই ডিসঅর্ডার্স এর চ্যাপ্টার থেকে তোমাদের এরকম ফুল ফর্ম আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যারানয়েড মিন? প্যারানয়েড মানে কি বোঝো? হাউ ক্যান ইউ ম্যানেজ সোম্যাটিক সিমটমস ডিসঅর্ডার? সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারকে কিভাবে তুমি ম্যানেজ করবে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিএডি? আবারও এরকম একটা প্রশ্ন এলো, যেটা আমি একটু আগেই বললাম যে এরকম প্রশ্ন এলে কিন্তু তোমরা ইংলিশে এই ওয়ার্ডসটা লিখো। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ট্রিক বলে দিই। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স আর থেরাপিউটিক অ্যাপ্রোচেস, এই দুটো চ্যাপ্টারের মধ্যে খুব মেলবন্ধন আছে। মেলবন্ধনটা এভাবেই আছে যে আমরা ডিসঅর্ডার্স গুলো পড়ছি, এবং ডিসঅর্ডার্স গুলো কি করে আমরা সেটাকে ম্যানেজ করব, সেটা যদি আমরা না পড়ি তাহলে তো পুরো পড়াটা হচ্ছে না। তো তোমরা একটা নোট ডাউন করতে পারো। ফর এক্সাম্পল, অনেকগুলো ডিসঅর্ডার্স তোমরা খুব মিক্স আপ হয়ে যাচ্ছ, একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলছো, তো ডিসঅর্ডার্স এর নামগুলো লিখবে, লেখার পরে DSM-5 ক্রাইটেরিয়া কি কি, মানে সিমটমস কি কি, সেটা তোমরা লিখছো, এবং কজাল ফ্যাক্টরস 3 নম্বর কলমে তোমরা লিখবে। কজাল ফ্যাক্টরস, এখানে তোমরা দেখবে যে অনেকগুলো কজাল ফ্যাক্টরস কিন্তু একটা ডিসঅর্ডারের সঙ্গে আরেকটা ডিসঅর্ডার মিলে যাচ্ছে, এবং খুব সুন্দর করে যদি ক্লাসিফাই করো, দেখবে কমনলি 3টে ভাবে কজাল ফ্যাক্টরস আমরা ডিভাইড করতে পারি। প্রথমত, আমরা বায়োলজিক্যাল ফ্যাক্টরস ভাবে ভাগ করতে পারি। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে কি আসবে? কোনো জেনেটিক্যাল কারণ, জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আসে, নিউরোট্রান্সমিটারের কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে, সেটা কমনলি, মানে এই পয়েন্টস গুলো যদি তোমরা লেখো, যে কোনো ডিসঅর্ডারে ভুল কিন্তু হবে না। তোমাদের মনে রাখার জন্য, খুব সুবিধার জন্য আমি এই ট্রিক গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। সেকেন্ডলি, বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর পরে যেটা আসতে পারে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে তোমরা অলরেডি সিগমন্ড ফ্রয়েডের ইডিগো সুপারিগো পড়েছো, তার মধ্যে একটা দ্বন্দ্ব, লিবিডোর প্রকাশ না হলে সেটা একটা রিজনস হতে পারে। লাস্টলি, সোশিও ইকোনমিক কারণ, যেখানে ফ্যামিলি ডিসপিউট, ফ্যামিলির মধ্যে কোনো কলহ হচ্ছে নাকি, সেরকম আমার এনভায়রনমেন্ট ঠিকঠাক নয়, সেই কারণগুলো কিন্তু খুব
মানে ইনফ্লুয়েন্স করতে পারে আমাদের এই নানা রকম ডিসঅর্ডার্স এর জন্য। তো এই কমন যে কারণগুলো, কজাল ফ্যাক্টরস গুলো কিন্তু তোমরা একটা ছকে করে লিখে নিয়ে মনে রাখার জন্য কিন্তু তোমরা করবে প্র্যাকটিস। এবং লাস্টলি এই ডিসঅর্ডার্সটা যে আমি করলাম তার কি ম্যানেজমেন্ট, ওকে, এই ম্যানেজমেন্টের জায়গাটাই কিন্তু থেরাপিউটিক অ্যাপ্রোচটা চলে আসছে, যেখানে কি থেরাপি দিয়ে আমি এই ডিসঅর্ডারটাকে ম্যানেজ করব। অনেক সময় থেরাপির কাজ না হলে আমরা অনেক সময় মেডিকেশনসও করি, সেই মেডিকেশনটাও লিখলে পাশে থেরাপিস গুলো লিখে দিলে তাহলে কি হলো, তোমার থার্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টারটা একটা পুরো চার্টের মাধ্যমে কিন্তু তুমি একটা বেসিক নলেজ, একটা গ্লান্স পেয়ে গেলে এবং তারপরে তুমি ওটাকে আরো ডিটেলে পড়ছো। যখন পড়বে ওটা আরো ডিটেলে তখন আরো তোমাদের মাথায় থেকে যাবে যে হ্যাঁ আমি তো এটা দেখেছিলাম আর কি একটা চার্টে, তো তুমি রিলেট করতে পারবে সেটা, ঠিক আছে। চলো আরো 2 মার্কসের কোয়েশ্চেন্স আমরা দেখে নিই। হোয়াট আর দ্য মেইন 2 টাইপস অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স? হোয়াট ইজ মেন্ট বাই দ্য ওয়ার্ড ফোবিয়া, মানে কি বোঝো? when does a panic disorder occur? কখন হয় প্যানিক ডিসঅর্ডার? রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ ডিএসএম এন্ড আইসিডি। আবার করে এরকম প্রশ্ন চলে এলো, এরকম একটা না একটা প্রশ্ন আসবেই। নেম দ্য টাইপস অফ ফোবিয়া, কি কি টাইপস অফ ফোবিয়া তোমরা পড়েছো? What do you understand by hallucination? Hallucination মানে কি? What is meant by depression? What are the types of bipolar disorder? কি কি টাইপস আছে সেটা? What do you mean by dissociative amnesia? Write down the full form of ADHD. ওকে, এবার 3 মার্কসের কোয়েশ্চেন এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এর মধ্যে আমি চলে আসছি। সেটা হচ্ছে সিমটমস অফ ওসিডি কি কি, এবং সিমটমস গুলো যখন তোমরা লিখছো আর কি তোমাদের DSM-5 অনুসারেই তোমাদের সিমটমস গুলো লিখতে হবে, তো ওটা একটু মেনশন করে দিও তোমরা, ঠিক আছে। আচ্ছা, হাউ ক্যান ইউ ম্যানেজ অ্যাংজাইটি ডিসঅর্ডার? অ্যাংজাইটি ডিসঅর্ডারকে আমি কি করে ম্যানেজ করবো? হোয়াট আর দ্য বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস? এই যে আমি বললাম যে ফ্যাক্টরস গুলোকে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এইভাবে তোমরা ডিভাইড করবে। তো বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস কি মুড ডিসঅর্ডারের জন্য? রাইট ডাউন দ্য সিমটমস অফ জিএডি। জিএডি হচ্ছে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা ফুল ফর্মও আসতে পারে। তো জিএডি সিমটম কি? ডিসলেক্সিয়া মানে কি বোঝো? লার্নিং ডিসঅর্ডার তোমরা অলরেডি পড়েছো, সেটা মানে কি? মানে বলতে তোমাদের কিন্তু 3 মার্কস হিসেবেই তোমাদেরকে লিখতে হবে আর কি, খুব বেশি ইলাবোরেট করলে চলবে না, কিন্তু টু দি পয়েন্ট, যাতে যে খাতা দেখছে যে টিচার তোমাদের, সে যাতে বুঝতে পারে যে তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা, সেটাই কিন্তু মেন উদ্দেশ্য। What do you understand by conduct disorder? What are the main causal factors of learning disabilities? অনেকগুলো causal factors আছে, সেটা তোমরা লিখবে। আচ্ছা, 3 মার্কসের কোয়েশ্চেন আমি বলে দিই যে তোমরা যে খুব বেশি করে লিখছো তা নয়, অনেকগুলো ফ্যাক্টরস থাকলে তোমরা কিন্তু প্রথমে মেন ফ্যাক্টরস গুলো আগে ফোকাস করবে, ঠিক আছে। 3 মার্কস মানে হচ্ছে ম্যাক্সিমাম 4 to 5, দ্যাটস ইনাফ ফর ইউ, ওকে। হাউ ক্যান ইউ ম্যানেজ সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার? কিভাবে তুমি ম্যানেজ করবে? ভালনারেবিলিটি স্ট্রেস মডেলটা কি? আচ্ছা, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স মানে কি? হোয়াট আর দ্য সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া? স্কিজোফ্রেনিয়া সিমটমস কি? রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওসিডি। What do you understand by specific phobia? Write down the names of any 3 neurotransmitters you know. তুমি যে neurotransmitters গুলো জানো। How can a physician know that a child has got autism? দেখো এই কোয়েশ্চেনটা, কিভাবে একটা ডক্টর জানবে যে বাচ্চাটির অটিজম হয়েছে? মানে কি, তোমাদেরকে অ্যাকচুয়ালি কি লিখতে হবে? সিমটমস গুলো লিখতে হবে, রাইট? আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হ্যালুসিনেশন? হ্যালুসিনেশন অনেকগুলো টাইপস আছে সেটা। হাউ ক্যান আওয়ার কালচার অ্যান্ড সোসাইটি ইনফ্লুয়েন্স আওয়ার বিহেভিয়ার? আমাদের যে আচরণগুলো যেটা আমরা করি, কি করে আমাদের কালচার, আমাদের সমাজ সেটাকে প্রভাবিত করে। আচ্ছা, এবার আমরা 4 মার্কসের কোয়েশ্চেনে চলে আসবো। প্রথমেই এরকম কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই লার্নিং ডিসঅর্ডার? ডিসকাস ব্রিফলি। লার্নিং ডিসঅর্ডার মানেটা কি, ঠিক আছে, ব্রিফলি ডিসকাস করবে। হাউ ইজ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি ডিফারেন্ট ফ্রম ডিমেনশিয়া? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেক সময় আমরা সিমটমস গুলো ডিমেনশিয়া আর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস কিন্তু একই থাকে, বাট দে আর ডিফারেন্ট, ঠিক আছে। কিভাবে ডিফারেন্ট ভিডিও ক্লাসেস হয়েছে আর কি, তোমরা দেখে নেবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এ। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউরোসিস এন্ড সাইকোসিস? Next we come to how can a person develop agoraphobia from panic disorder? Panic disorder থেকে agoraphobia আমরা ট্রান্সফর্ম হই কেন, কিভাবে? It's a very important question. Write down the relationship between substance dependence, tolerance and withdrawal. কোন
ডিসঅর্ডার সঙ্গে এটা রিলেটেড সেটা না মনে থাকলে কিন্তু তোমরা এটা লিখতে পারবে না। সো ভেরি ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর কনসেপ্ট। ওকে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সাইকোডাইনামিক মডেল? নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ অ্যাডিকটিভ ডিসঅর্ডার্স? ডিসকাস দ্য সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ অ্যাবনর্মালিটি। 4 মার্কসের আরো কিছু কোয়েশ্চেনের সাজেশন তোমাদেরকে দিই। ফর এক্সাম্পল, হোয়াট আর দ্য সিমটমস অফ অ্যাংজাইটি, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, জিএডি যেটাকে আমরা শর্ট ফর্মে বলি। মেনশন দ্য সিমটমস দ্যাট আর নোটিসেবল ডিউরিং আ প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকের সময় কি কি সিমটমস তোমরা লক্ষণ করতে পারছো আর কি যে মানুষটির হচ্ছে। What are the causal factors of attention deficit hyperactivity? Attention deficit hyperactivity যেটা ADHD, তার কি কি factors, reason কি কি সেটা হওয়ার। What do you understand by dissociative identity disorder, যেটা আমরা শর্টে DID বলি, ওটার কি কি কার DID হয়েছে আমরা কিভাবে বুঝি আর কি। Explain the characteristics of depressive disorders, তোমার কি কি symptoms বেসিক্যালি সেটাই characteristics of depressive disorder. What are the different causal factors of schizophrenia? কি কি কারণে schizophrenia হতে পারে ওটা তোমাদের লিখতে হবে। What are the reasons behind OCD কিংবা obsessive compulsive behavior? What are the symptoms of dyslexia? Dyslexia কি কি symptoms হয় যেটা থেকে আমরা বলতে পারি যে বাচ্চাটি dyslexia হয়েছে। Explain the causal factors underlying intellectual disability. Next question তোমাদের এরকম আসতে পারে, what is the difference between derealization and depersonalization? আমি এটা অলরেডি ভিডিওতে বলেছি, একটা হচ্ছে তুমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছো না, আর একটা হচ্ছে তুমি তোমার ওয়ার্ল্ডকে আইডেন্টিফাই করতে পারছো না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু DSM-5, স্টেট দ্য সিমটমস অফ সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার। আর লাস্টলি এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলিউশন, ডিলিউশন এন্ড হ্যালুসিনেশন। ইলিউশনটা কিন্তু তোমরা ক্লাস 11-এ পড়েছো এবং হ্যালুসিনেশন আর ডিলিউশনটা তোমরা এখানটা পড়ছো। তো নিজের কনসেপ্ট ক্লিয়ার করে আর কি কিভাবে তিনটের সঙ্গে একে অপরের মধ্যে কিভাবে পার্থক্য রয়েছে তাদের মধ্যে, কিভাবে তারা একে অপরের সাথে আলাদা, সেটা তোমাকে খুব ব্রিফলি লিখতে হবে। ওকে, নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, থেরাপিউটিক অ্যাপ্রোচেস। 2 মার্কস কোয়েশ্চেন আর 6 মার্ক কোয়েশ্চেন আগেই আমি বলেছি। আচ্ছা, এখানে দেখো 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের এরকম আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই সাইকোথেরাপি, হু প্রোভাইডস থেরাপিউটিক সার্ভিসেস, হোয়াট ডু ইউ মিন বাই টোকেন ইকোনমি, হোয়াট ইজ ট্রান্সফারেন্স, what do you understand by free association, what does royal road to unconscious mean? royal road to unconscious কাকে বলা হয়? আমাদের স্বপ্নটাকে বলা হয়, তাই তো? তো সেই স্বপ্ন বিশ্লেষণ ওইটা নিয়েই তোমাদেরকে লিখতে হবে 2 মার্কসের মধ্যে। আচ্ছা, what is the outcome of psychotherapy, what is the main focus of behavior therapies? আচ্ছা, some more question 2 মার্কসের, সেটা হচ্ছে মেনশন এনি 2 টাইপস অফ বিহেভিয়ার থেরাপি। অনেকগুলো তোমাদের বিহেভিয়ার থেরাপি করতে হয়, তার মধ্যে যে কোনো দুটো মেনশন করো। হোয়াট ডাজ আ বিহেভিয়ার থেরাপিস্ট সে অ্যাবাউট ইনসাইট? ইনসাইট আর বিহেভিয়ার থেরাপিস্টের মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে, তারা ইনসাইট সম্পর্কে কি বলে অলরেডি কিন্তু এটা নিয়ে তোমাদের ভিডিও ক্লাসেস হয়েছে, তোমরা দেখে নেবে যদি এখন মনে হয় যেন কোয়েশ্চেনটা ঠিক উত্তরটা বুঝতে পারছি না কি হবে। সো গো ব্যাক টু দ্য ভিডিও ক্লাসেস and you can get help from there. Okay, what is flooding? Flooding মানে কি? How is operant conditioning helpful in dealing with childhood problems? Childhood problem এর সঙ্গে operant conditioning আমি কিভাবে প্রয়োগ করব যাতে আমার ওই প্রবলেম গুলো কিছুটা আমি সুরাহা করতে পারি আর কি প্রবলেমের। How is modeling effective in reducing fear? Fear, ভয় কমানোর জন্য মডেলিং পদ্ধতি কিভাবে কার্যকারী? What are the 2 components in the treatment of psychological disorders? Next question এভাবে আসতে পারে, what is rehabilitation, what is mindfulness, what do you mean by meditation, what is meant by role playing, what is the main emphasis of humanistic existential therapy? main emphasis তারা কি দেয়, মূল কি তাদের বক্তব্য, সেটা লিখতে হবে 2 মার্কসের মধ্যে। What do you understand by interpersonal therapy? Okay, chalo, let's go to the 6 marks question from this chapter. 6 mark question তোমাদেরকে একটু elaborate করতে হবে, তবে
আউট অফ দ্য বক্স আনসার্স দেবে না, খুব স্পেসিফিক্যালি লিখবে, যে মেইন রিজনস গুলো সেটা দিয়ে শুরু করবে আর কি। উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে এক্সামিনার তাকে বোঝানো যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। ওকে, হাউ ইজ শেয়ারিং ইউর প্রবলেমস উইথ ফ্রেন্ডস অর পেরেন্টস ডিফারেন্ট ফ্রম টকিং টু আ থেরাপিস্ট? ওয়াই ডু পিপল সিক থেরাপিস্ট? কেন প্রয়োজন থেরাপিস্ট? এবং নর্মালি আশেপাশের মানুষজনের সঙ্গে শেয়ার করা, কাছের মানুষের সঙ্গে শেয়ার করা, একটা থেরাপিস্টের সঙ্গে কথা বলার মধ্যে কি তফাৎ? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড আ সাইকোলজিস্ট? অনেক কনফিউজড হয়ে যায় অনেকে এই দুটো প্রশ্নের মধ্যে। খুব ভালো রকমের ডিফারেন্স আছে দুটোর মধ্যে, তো তোমরা এটা পড়ে নেবে। What do you understand by a therapeutic relationship? Therapeutic relationship মানে তোমরা কি বোঝো? Discuss the ethics of a psychotherapy. কি কি এথিক্স আছে? আমরা অনেক রকম এথিক্যাল পয়েন্টস গুলো রেখে তারপরে আমরা থেরাপির দিকে এগোই আর কি। সেই এথিক্স গুলো কি কি সেটা তোমাদেরকে লিখতে হবে। Mention the steps through which a behavior therapist মডিফাইজ আ ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। কি কি পদ্ধতির কি কি স্টেপস এর মাধ্যমে একটা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার থেকে একটা অ্যাডাপটিভ বিহেভিয়ারে পরিণত হয় অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ার থেরাপিস্ট। তারা কি কি প্রসেসেস অ্যাপ্লাই করে মডিফিকেশনের জন্য। ডিসকাস দ্য প্রসেস ফলোড ইন সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন। কি কি প্রসেস ফলোড হয়। How is in vivo exposure different from systematic desensitizing? দুটোর মধ্যে কিন্তু দুটোই behavior therapy, but they have a difference between them. So you have to discuss and explain what is the basic difference between them. Okay, some more 6 marks question. Let's discuss. What do you understand by selective reinforcement? Selective reinforcement মানে কি? Behavior rehearsal মানে কি বোঝো? What is meant by self regulation? Self regulation মানে কি? Discuss cognitive behavior therapy. পুরো CBT টাকে তোমাদেরকে ডিসকাস করতে হবে। What do you understand by psychodynamic therapy? Psychodynamic therapyটাও তোমাদেরকে আলোচনা করতে হবে। ডিসকাস অন অল্টারনেটিভ থেরাপিস। তার মধ্যে কি কি থেরাপিস আছে অল্টারনেটিভ থেরাপি। আলাদা করেও প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ মেন্ট বাই ক্রিয়া যোগা। হোয়াট আর দ্য অ্যাসিস্ট্যান্স গিভেন টু আ পেশেন্ট ইন আ রিহ্যাবিলিটেশন? রিহ্যাবিলিটেশনে অ্যাকচুয়ালি কি কি সাহায্য দেওয়া হয়। ওকে, হাউ ক্যান ইউ এনহ্যান্স ইউর মেন্টাল হেলথ? তোমার নিজের মেন্টাল হেলথটা তুমি কি কি প্রসেসে এনহ্যান্স করবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি? হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপিটা তোমাকে আলোচনা করতে হবে। মেন পয়েন্টস গুলো নিয়ে তোমাকে বর্ণনা করতে হবে। হোয়াট ইজ দ্য নেচার অফ সাইকোথেরাপি? সাইকোথেরাপির কি নেচার। আর লাস্টলি হিউম্যানিস্টিক থেরাপি আর সাইকোডাইনামিক থেরাপির মধ্যে কি তফাৎ। How is humanistic therapy different from psychodynamic therapy? You have to write it. Okay, এবার this is the structure questionnaire। যে আমাদের যে কোয়েশ্চেনটা আসবে সেম 4 এ ঠিক এরকম ভাবে আসবে। প্রথমে সেকশন 1 2 মার্কস এর কোয়েশ্চেন তিনটে তোমাদের করতে হবে। প্রথমেই চ্যাপ্টার গুলো আর আমি আলাদা করে বলছি না, তোমাদের আগেই বলেছি কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন কত মার্কস এর আসবে। এরকম কোয়েশ্চেন আসতে পারে, দেখো, ডিফাইন সোশ্যাল কগনিশন অর ডিফাইন প্রো সোশ্যাল বিহেভিয়ার। এই দুটোর মধ্যে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এনি ওয়ান। সেকেন্ডলি হচ্ছে তোমার হোয়াট ইজ মেন্ট বাই ডিলিউশন। প্রশ্ন দেখেই বুঝতে পারছো এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার প্রশ্ন। কিংবা হোয়াট ইজ জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এনি ওয়ান আউট অফ 2 করতে হবে তোমাদের। পরের কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ হিউম্যানিস্টিক থেরাপি। লাস্ট চ্যাপ্টার থেকে প্রশ্নটা। কিংবা তোমাদেরকে করতে হবে হাউ ক্যান উই প্রোভাইড থেরাপিউটিক সার্ভিসেস। আচ্ছা, তারপরে তো দেখো সেকশন 2 3 মার্কস এর, সেখানেও তোমাদের 3 মার্কস এর তিনটে কোয়েশ্চেন রিটার্ন করতে হবে। ফার্স্টলি এভাবে আসতে পারে তোমাদেরকে, রাইট অন দ্য ফাংশনস অফ স্কিমা। কিংবা হোয়াট আর দ্য এবিসি কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। বুঝতেই পারছো অ্যাটিটিউড চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, কম্পেয়ার দ্য পার্সোনাল সেলফ অ্যান্ড দ্য সোশ্যাল সেলফ। আর কম্পেয়ার দ্য রিয়েল সেলফ অ্যান্ড দ্য আইডিয়াল সেলফ। বুঝতেই পারছো পার্সোনালিটি চ্যাপ্টার থেকে। 3 মার্কস এর কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা দেখো, briefly state the symptoms of panic disorder, or you have to answer, write down the symptoms of obsessive compulsive disorders.
ওকে, এবার দেখো সেকশন 3 4 মার্কসের কোয়েশ্চেন। 4 মার্কসের তোমাদের দুটো কোয়েশ্চেন করতে হবে, আসবে তোমাদের চারটে। সেটা হচ্ছে দেখো, ডিসকাস দ্য রোল অফ লার্নিং ইন দ্য ফরমেশন অফ অ্যাটিটিউড, কিংবা হাউ আর অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার কানেক্টেড। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে, ইলাস্ট্রেট উইথ এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন ক্যান বি লাইক দিস from the disorder chapter, that is explain the characteristics of a schizophrenic person. Schizophrenic person এর কি কি বৈশিষ্ট্য সেটাকে তোমাকে বলতে হবে। How is intellectual disability different from dementia? Okay, section 4 যেটা 6 marks এর question, সেখানে তোমাদেরকে এরকম কোয়েশ্চেন আসবে, ডিসক্রাইব অলপোর্ট থিওরি অফ পার্সোনালিটি, কিংবা ডিসকাস দ্য 5 ফ্যাক্টর মডেল অফ পার্সোনালিটি। এবং লাস্টলি যে কোয়েশ্চেনটা তোমাদের থেরাপিউটিক অ্যাপ্রোচেস থেকে আসবে সেটা হচ্ছে এক্সপ্লেন হাউ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওয়ার্কস, কিংবা তোমাদের এভাবে অ্যাটেম্প করতে হবে, ডিসকাস দ্য ভ্যারিয়াস টেকনিক্স ইনভলভড ইন সাইকোডাইনামিক থেরাপি। সো দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ সেম 4 থিওরিটিক্যাল কোয়েশ্চেন পেপার। ওকে, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমি সরাসরি থেরাপিউটিক অ্যাপ্রোচ আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, প্রথমেই বললাম লাস্ট টু চ্যাপ্টার্স আর ভেরি ইন্টারকানেক্টেড। পড়াটাও কি করে করতে হবে তোমাদের ইজিলি চার্ট করে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, এবং এইখান থেকেই তোমাদের রিলেটেড প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট আছে, সেইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যালে আসছি, প্র্যাকটিক্যালটা করার কিছু নিয়ম থাকে। তোমাদেরকে ফাইল পেপারে করতে হবে, যেটা একদিকে ব্ল্যাঙ্ক একদিকে রুলড, এবং যেই যে পয়েন্টস গুলো তুমি তার মধ্যে আনবে, সবার প্রথমেই হচ্ছে জেনারেল প্রবলেম, মানে বেসিক্যালি টপিকটা কি যেটার উপর আমি প্র্যাকটিক্যালটা করছি। স্পেসিফিক প্রবলেম তোমাদেরকে বলতে হবে, বেসিক কনসেপ্ট মানে যেই চ্যাপ্টার নিয়ে তোমরা ডিল করছো সেটা সম্পর্কে তোমাকে কিছুটা লিখতে হবে। প্রিলিমিনারিজ এর মধ্যে দেখো পার্টিকুলার্স অফ দ্য টেস্ট, যেখানে ডেট ডিউরেশন মানে কোন দিন আমি করছি প্র্যাকটিক্যালটা, এবং টোটাল প্র্যাকটিক্যালটা শুরু এবং শেষ, মানে শুরুর সময় আমাকে স্টপ ওয়াচটা অন করতে হবে এবং শেষের সময় স্টপ ওয়াচটা বন্ধ করতে হবে। অনেক সময় বলে যে 30 মিনিটস এর মধ্যে আমাকে এই কোয়েশ্চেন আনসার গুলো দিতে হবে, এবং এরকম করে সময় বাঁধা এই জন্যই থাকে কারণ অনেক সময় যখন আমরা কোনো কিছুর প্রশ্ন উত্তর দিতে গিয়ে বেশি ভাবতে শুরু করে দিই, তখনই আমরা পরিবর্তন করতে শুরু করে দিই। তো উই ম্যানিপুলেট আ লট while when we get lot of time to think. So when there is manipulation, যখনই আমি ম্যানিপুলেট করছি তখনই কিন্তু আমি সত্যি কথাটা বলছি না। সত্যি কথা না বললে কিন্তু সত্যি রিয়েল ইন্টারপ্রিটেশনস গুলো কিন্তু হবে না, ঠিক আছে? সেই জন্য যেই টেস্ট গুলো আমি করছি সেটা কিন্তু ভালো করে মেজার হবে না। যাই হোক, নেক্সট পয়েন্ট, মেটেরিয়াল রিকোয়ার্ড। অনেক রকম মেটেরিয়ালস লাগে, সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড মেটেরিয়ালস, প্রত্যেকটা প্র্যাকটিক্যালের ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল, সেইভাবে তোমরা লিখবে। প্রিকশনস, কিছু কিছু সাবধানতা থাকে, যেই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয় সেগুলোই তোমরা নোট ডাউন করবে। ইনস্ট্রাকশন গিভেন টু দ্য টেস্টি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, র্যাপো এস্টাবলিশমেন্ট যেটাকে বলে। ফর এক্সাম্পল, তুমি যে একটা পার্টিসিপেন্ট কিংবা একটা টেস্টিকে দিয়ে যে তুমি কাজটা করাচ্ছ, কিংবা ওকে একটা কোয়েশ্চেনিয়ার ফিল আপ করাচ্ছ, কিংবা একটা এক্সপেরিমেন্ট করাচ্ছ, ও কেন করতে যাবে? ও তো ভয় পেতেই পারে যে আমার কোনো গোপন তথ্য রিভিল না হয়ে গেল। তো এখানটা হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা, যে তোমাকে বলতে হবে যে সেই ব্যক্তিকে যে তুমি আমাকে যাই ইনফরমেশন দিচ্ছ না কেন সেটা কোনোভাবেই আর অন্য 3 জনের কাছে পৌঁছাবে না, সেই গোপনীয়তা, সেটা তোমাকে ভরসা দিতে হবে যে সেটা প্রকাশ হবে না। প্লাস হচ্ছে যে আমি যে এক্সপেরিমেন্টটা তোমার উপর করছি, কিংবা যে টেস্টটা করছি, কিংবা এই উত্তরগুলো তুমি দিচ্ছ, এটাতে তোমার কোনো রকম পার্সোনাল ড্যামেজ হবে না। আচ্ছা, পরেরটা দেখো, ডিসক্রিপশন অফ দ্য টেস্ট, মানে টেস্টটা কিভাবে করবে না করবে, টেস্টের মধ্যে কি কি আছে একটা ডিসক্রিপশন দিতে হবে। প্রসিজিয়ার, তার পরের পার্টটাই আর কি। অনেক সময় এটা অনেকভাবে রিলেটেড ভাবেও লেখা হয়, অনেক সময় আলাদা হেডিং দিয়েও দেওয়া হয়, যে তুমি পুরো টেস্টটা কিভাবে কন্ডাক্ট করছো সেটার প্রসিজিয়ার। এবং তারপরে তোমার ডেটা কালেকশন, তুমি যে ভ্যালিউস গুলো পাচ্ছ, তারপরে তুমি ক্যালকুলেট করছো, কি প্রসেসে ক্যালকুলেট করছো, কোন স্ট্যাটিস্টিক্স দিয়ে ক্যালকুলেট করছো সেটা, রেজাল্ট তুমি পাচ্ছ, রেজাল্টের ইন্টারপ্রিটেশন, এবং সর্বশেষে আলটিমেটলি কনক্লুশন তোমাকে দিতে হচ্ছে। আচ্ছা চলো, এবার প্র্যাকটিক্যাল কিভাবে লিখবে তো জানলে, এবার কি প্র্যাকটিক্যালটা সেটা একটু জেনে নিই। এডুকেশনাল স্ট্রেস স্কেল ফর অ্যাডোলেসেন্স তোমাদের সিলেবাসে সানার ডিউনের আছে, কিন্তু এখানটা আমি বলে রাখি যে একদম ওরই যে প্র্যাকটিক্যাল সানার ডিউনের যে করতে হবে তা নয়, অনেক রকমের অ্যাডোলেসেন্স স্ট্রেস স্কেল আছে, সেটাও তোমাদের যা
সাবজেক্ট টিচার তোমাদের যেভাবে গাইড করবে সেটা করবে। সিলেবাসে যেহেতু এটা আছে আমি এটাকেই ইলাবোরেট করছি, খুব ইজি মেথডে আমি তোমাদেরকে বলে দেবো যে এই প্র্যাকটিক্যালটা কিভাবে করতে হবে, ঠিক আছে? এখানে দেখো প্রবলেমটা হচ্ছে আমাদের কি, যেটা তোমাদের বেসিক্যালি লিখতে হবে এরকম করে, টু ডিটারমাইন দ্য স্ট্রেস লেভেলস অফ টু পার্টিসিপেন্ট, টু কম্পেয়ার অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট বিটুইন দেম ইউজিং দ্য এডুকেশনাল স্ট্রেস স্কেল ফর অ্যাডোলেসেন্স ESSA। দুজনের মধ্যে করে তারপরে তো তুমি কম্পেয়ার করছো কার কোনটা স্ট্রেস। ওকে, এখানে দেখো এডুকেশনাল স্ট্রেস স্কেল একটু বুঝিয়ে দিয়ে ব্যাপারটা কি আর কি। এটার মধ্যে 16 আইটেমস আছে টোটাল, এবং এটা লিকার স্কেল বেসিক্যালি হচ্ছে 5 পয়েন্ট স্কেল ফ্রম স্ট্রংলি ডিসএগ্রি টু হাইলি এগ্রি, মাঝখানে অ্যাভারেজ, হ্যাঁ সেটা থাকবে। তো এইখানটা তোমাদের যে 16 আইটেমস আছে বেসিক্যালি 5টা ডোমেনে ভাগ করা আছে। স্ট্রেসটা 5টা সাব ক্যাটাগরি আছে। কি কি আছে দেখো, প্রথমেই হচ্ছে যেহেতু অ্যাডোলেসেন্সের স্ট্রেস অবশ্যই পড়াশোনার রিলেটেডই হবে, তোমাদের একদম তোমাদের জন্য স্কেলটা করা, তোমরা সবাই অ্যাডোলেসেন্স। আচ্ছা চলো, প্রথমেই হচ্ছে যেটা 5 ডোমেনের মধ্যে ফার্স্টটা হচ্ছে প্রেশার ফ্রম স্টাডি, মানে তোমার যে ডেইলি রুটিন, যে কম্পিটিশন, সেটার মধ্যে তুমি প্রচন্ড ভাবে ওভারওয়েলড হয়ে যাচ্ছ নাকি। সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ক লোড, মানে তোমার কতটা হোম টাস্ক দিচ্ছে স্কুলের, কতটা এক্সামের স্ট্রেস সেটা। থার্ড হচ্ছে তোমার গ্রেডস এর জন্য তুমি কতটা ওয়ারি করছো, কতটা চিন্তিত যে তোমার ফিউচারটা কি হবে, তুমি এরকম মার্কস পেলে। ফোর্থলি সেলফ এক্সপেকটেশন, সবাই তো নিজের জন্য একটা ক্রাইটেরিয়া, একটা বার ফিক্স করে, তো তোমার কি এক্সপেকটেশন এবং তোমার নিজস্ব স্ট্যান্ডার্ডের অনুযায়ী তুমি যে গোল সেট করেছো, তুমি যা স্ট্যান্ডার্ড সেট করেছো সেটার লেভেল পর্যন্ত তুমি পৌঁছাতে পারছো না, কতটা পিছিয়ে আছো। লাস্টলি হচ্ছে ডেসপন্ডেন্সি, মানে তোমার যে স্ট্রাগলটা তুমি করছো একাডেমিক্যালি, সেখানে তুমি কতটা হোপলেসনেস এই ফিলিংটা তোমার হচ্ছে। তো এই 5টা ডোমেনেই এই স্ট্রেসটা দেখা হয়। আচ্ছা, এইটা হচ্ছে টোটাল কোয়েশ্চেনারটা, যেটা তোমাদেরকে বেসিক্যালি যখন তোমরা দেবে টেস্টিকে, সে এই স্টেটমেন্টস গুলো, এই আইটেমস গুলো পড়ে এখানে সে অ্যাগ্রি করছে না ডিসঅ্যাগ্রি করছে, ডোন্ট নো, অ্যাগ্রি, টোটালি অ্যাগ্রি, এইভাবে সে তাকে টিক করতে হবে স্টেটমেন্ট গুলো পড়ে। এবার এইখানটা তোমরা দেখবে যে নাম্বারিং গুলো যেটা আছে সেটা 16, 11, 4, 5 এইভাবে আছে নাম্বারিং। কেন আছে সেটা হচ্ছে যে তোমাদের যে 5টা ডোমেন বলা হয়েছে, সেই ডোমেন গুলো এরকম করে ভাগ করা বলে নাম্বারিং গুলো এভাবে আছে। ওকে, এইখানটা দেখো লিকার্ট 5 পয়েন্ট স্কেল, আগেই বলেছি যে যেখানে টিক দেবে স্কোরিংটা এইভাবে হবে। মনে করো কেউ স্ট্রংলি ডিসঅ্যাগ্রিতে টিক দিচ্ছে, তাহলে তার স্কোর হচ্ছে 1। সেরকম ভাবে ডিসঅ্যাগ্রি 2, ডোন্ট নো মাঝামাঝি একটা হতেও পারে নাও হতে পারে, এরকম যদি একটা পজিশনে সে উত্তরটা দেয় সেখানে 3 স্কোর হবে। এগ্রিতে 4, টোটালি এগ্রিতে সবচেয়ে হাইয়েস্ট স্কোর সেটা হচ্ছে 5। আচ্ছা, এখানে দেখো ফ্যাক্টরস গুলো, ওই যে বললাম আইটেমস গুলো তোমাদের মনে হবে যে উল্টো পাল্টা করে আছে, সিরিয়ালি নেই, কেন আছে? এইভাবেই আইটেমস গুলো কিন্তু সাজানো আছে তোমাদের কোয়েশ্চেনারে। সেখানে যে আমি 5টা ডোমেন বললাম, সবার প্রথম ডোমেনটা কি ছিল? প্রেশার ফ্রম স্টাডি। সেখানে কিন্তু আইটেম নাম্বার মনে রাখবে কতগুলো ডোমেনের কতগুলো আইটেম আছে, 16, 11, 4, 5। সেকেন্ডলি ওয়ার্ক লোডের মধ্যে 3 to 7। থার্ড ডোমেনের মধ্যে ওয়ারি অ্যাবাউট গ্রেডস এর মধ্যে আছে 10 আর 9। সেলফ এক্সপেকটেশন ডোমেনের মধ্যে তোমাদের আইটেম নাম্বার গুলো 8, 14, 15, 16, এবং লাস্টলি ডেসপন্ডেন্সি সেটা হচ্ছে 12, 1, 13। এবং তোমাদের যে কোয়েশ্চেনারটা আছে কিন্তু এই ফরম্যাটেই আছে, 16, 11, 4, 5, 3, 2, 7 এইভাবে কিন্তু আছে, সুবিধার্থে যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো লিকার্ট পয়েন্ট 5 পয়েন্ট বলে দিলাম। এবার এটা তোমরা নিজেরাও করতে পারো, আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে এই 5টা ডোমেনের কোন কোন ডোমেনের কখন আমি বলবো অ্যাভারেজ স্ট্রেস, কখন আমি বলবো বিলো অ্যাভারেজ, কখন আমি বলবো হাই স্ট্রেস, এই ভ্যালুস গুলো খালি দেখো। প্রেশার ফ্রম স্টাডির মধ্যে 4টে আইটেম আছে, সেই জন্য লোয়েস্ট স্কোর হতে পারে যে 4, সেখানে হাইয়েস্ট স্কোর যেহেতু 4 into 5, সেখানে হতে পারে হাই স্কোর 20। অ্যাভারেজ স্কোর হচ্ছে সেখানে মাঝখানে কোথাও একটা 12। এখানটা আমি বলে রাখি যে 12 মানে যে 12ই হবে, 11 হলে যে অ্যাভারেজ বলবে না তা নয়, মানে কাছাকাছি, নিয়ারিং। ওকে, সেখানে বিলো অ্যাভারেজ হতে পারে অ্যারাউন্ড 16, আমি অ্যারাউন্ডই বলছি কারণ 15 হলেও সেটা বিলো অ্যাভারেজের মধ্যেই পড়বে।
অ্যাবাভ অ্যাভারেজ, সরি, অ্যাভাব অ্যাভারেজ হচ্ছে 16, বিলো অ্যাভারেজ হচ্ছে 8, অ্যারাউন্ড। ওকে, কারো যদি 7 হয় তাহলেও কিন্তু বিলো অ্যাভারেজ তোমরা বলবে। সেকেন্ডলি ওয়ার্কলোডের মধ্যে তোমাদের 3টে আইটেম আছে, সেখানে লোয়েস্ট স্কোর কি হবে, 1 স্কোর করে যদি হয় 3, হাইয়েস্ট স্কোর 5 ইন্টু 3 15, অ্যাভারেজ স্কোর মাঝে মাঝে একটা জায়গায় 9, অ্যাবাভ অ্যাভারেজ হতে পারে 12, বিলো অ্যাভারেজ হতে পারে 6। আমি আগেই বললাম যে 6 হলেই যে তুমি বিলো অ্যাভারেজ দেবে, 12 হলেই যে তুমি অ্যাভাব অ্যাভারেজ দেবে নয়, 11 হলেও কিন্তু অ্যাভাব অ্যাভারেজ, 5 হলেও কিন্তু বিলো অ্যাভারেজ। ওকে, আচ্ছা, যেই পয়েন্টটা, যে ভ্যালুটা যার কাছাকাছি আসছে সেইটাই তুমি সেইভাবে ইন্টারপ্রেট করবে। আচ্ছা, থার্ড দেখো ডোমেন, যেটা ওয়ারি অ্যাবাউট গ্রেড, সেটা হচ্ছে দুটো আইটেম, সেখানে লোয়েস্ট স্কোর অবভিয়াসলি 2, হাইয়েস্ট স্কোর 10, অ্যাভারেজ স্কোর অ্যারাউন্ড 6, সেখানে অ্যাবাভ অ্যাভারেজ 8, বিলো অ্যাভারেজ 4। ঠিক সেইভাবে সেলফ এক্সপেকটেশনেও 4টা আইটেম আছে, সেম অ্যাজ প্রেশার ফ্রম স্টাডি। এখানেও নাম্বারিংটা ওভাবেই হবে, লোয়েস্ট স্কোর 4, হাইয়েস্ট স্কোর 20, average score 12, above average 16, below average is 8. Despondency ঠিক সেম অ্যাজ ওয়ার্কলোড, সেখানেও তোমার লোয়েস্ট স্কোর 3, হাইয়েস্ট স্কোর 15, average score 9, above average 12, below average 6. এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে স্ট্রেস আইটেম ওয়াইজ যে ডোমেন 5টা বলেছি সেইটার স্ট্রেস লেভেল। ওকে, এবার ফাইনালি আলটিমেটলি এইগুলো করার পরে কত আসছে, 16 আইটেম আগেই বলেছি, সেখানে টোটাল আইটেম 16, লোয়েস্ট স্কোর অবভিয়াসলি যদি সবকটাতে 1 পায় তাহলে তার 16 হবে, 16 নিচে তো যাবে না। হাইয়েস্ট স্কোর সেখানে 16 ইন্টু 5 80 হবে। অ্যাভারেজ স্কোর মাঝামাঝি মানে অ্যারাউন্ড 48, 80 যে হতে হবে তা নয়, আগেই বলেছি 50 স্কোর হলো তার অ্যাভারেজ স্ট্রেস। ওকে, অ্যাভাব অ্যাভারেজ কখন বলবো, যখন অ্যারাউন্ড 64 হবে, ঠিক আছে। সেরকম ভাবে বিলো অ্যাভারেজ অ্যারাউন্ড 32, 30, 32, 33, 34, সেরকম ভাবে তোমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে। এবার অ্যানালিসিস অফ রেজাল্ট, কম্পারেটিভ চার্টটা আমরা দুটো পার্টিসিপেন্টের উপরে করেছি। এখানটা দেখো এই 5টা ডোমেন এবং টোটাল স্কোর, এইভাবে তো তোমরা স্কোরিংটা কিভাবে করতে হবে তো আমি বলে দিলাম। সেইভাবে তোমরা প্রেশার ফ্রম স্টাডি পার্টিসিপেন্ট 1 এর কি স্কোর, 2 এর কি স্কোর, ওয়ার্কলোডের কার কি স্কোর, ওয়ারি অ্যাবাউট গ্রেডস কার কি স্কোর, এটাও সেরকম সেলফ এক্সপেকটেশন কার কি স্কোর, ডেসপন্ডেন্সি কি স্কোর, টোটাল কি স্কোর হচ্ছে। এবং যখনই তুমি স্কোরটা পেয়ে গেলে ওই 4টা মনে রাখো, যেখানে অ্যাবাভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ, হাই স্কোর, লো স্কোর, পুরো আমি ক্যাটাগরি করে দিয়েছি আর কি। এই ভ্যালুটা দেখেই তোমরা মিলিয়ে নিতে পারবে কার কি হলো, এবং সেইভাবেই তোমরা আলটিমেটলি ফাইনালি অ্যানালিসিস অফ রেজাল্ট করবে। তোমাদের সামনে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোন ডোমেনে কার বেশি স্ট্রেস, কার কম স্ট্রেস। এবং এইখানটা তোমরা মনে রাখবে, হাই স্কোর হাই স্ট্রেস লেভেল, লো স্কোর লো স্ট্রেস লেভেল। ওকে, চলো এবার এই প্র্যাকটিক্যালটা যদি তোমরা এক্সামে করো, রিলেটেড কি কি ভাইভা ভয়েস কোয়েশ্চেন তোমাদেরকে তোমাদের সাবজেক্ট টিচার জিজ্ঞাসা করতে পারে। ফর এক্সাম্পল ইএসএস এর ফুল ফর্মটা কি, খুব সিম্পল একটা কোয়েশ্চেন এটা করে। আচ্ছা, হোয়াট ডু মিন বাই অ্যাবনর্মালিটি, অ্যাবনর্মালিটি যেহেতু এটা স্ট্রেস রিলেটেড, অ্যাবনর্মালিটি রিলেটেড মানে কি বোঝো, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই স্ট্রেস, স্ট্রেস মানে কি, হোয়াট ডু মিন বাই অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি, হোয়াট ইজ ফোবিয়া, ফোবিয়া মানে কি বোঝো, why adolescence is known as the period of stress and storm। এইটা তোমরা অলরেডি 11 এ পড়েছো, কিন্তু যেহেতু এটা adolescent stress scale, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা কখনোই বাদ দিলে ছেড়ে থাকতে পারবো না, যেহেতু এটা adolescent scale। আচ্ছা, what is the specific problem of your chosen practical, তোমরা স্পেসিফিক প্রবলেম অলরেডি আমি এটা স্ক্রিনে দিয়েছি, ঠিক ওইভাবেই তোমরা লিখে দেবে। হাউ হ্যাভ ইউ ডান ইউর প্র্যাকটিক্যাল, তোমাদের টিচারকে তোমরা বোঝাবে কিভাবে তোমরা প্র্যাকটিক্যালটা করেছো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এভাবে আসতে পারে, হোয়াট রেজাল্ট হ্যাভ ইউ অবটেন্ড ফ্রম দ্য চোজেন প্র্যাকটিক্যাল, তোমার কি রেজাল্ট এসেছে, দুটো পার্টিসিপেন্ট কি একই রকম ছিল নাকি না একজনের লো স্কোর ছিল একজনের হাই স্কোর ছিল, সেটা তোমাদেরকে বলতে হবে তোমরা যে অ্যাচিভ করেছো। আর গিভ অ্যান অ্যানালিসিস অফ ইউর রেজাল্ট, ওই যে বললাম 5টা ডোমেন কোথায় কি ভ্যালুজ, সেইভাবেই তোমরা অ্যানালিসিস করে তোমাদের ম্যামকে বলবে। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, 5 মার্কসেরই ভাইভা আছে, এতগুলো কোয়েশ্চেন জাস্ট ফর অ্যান আইডিয়া, ম্যাম হার্ডলি 3টে থেকে 4টে কোয়েশ্চেন করবে, যদি তোমরা মাঝখানে একটা কোয়েশ্চেন না পারো তার বেশি করবে না। আচ্ছা, চলো এবার প্রজেক্টে আসি।
GHQ28 সম্পর্কে আলোচনা করবো, তোমাদের সিলেবাসে আছে। জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার, এর প্রবলেমটা হচ্ছে এখানেও আমরা কম্পারেটিভ স্টাডি করব কিন্তু নারী পুরুষের মধ্যে। এইভাবেই তোমরা প্রবলেমটা লিখবে, টু ডেভেলপ আ কম্পারেটিভ স্টাডি বিটুইন মেল অ্যান্ড ফিমেল পার্টিসিপেন্ট ইউজিং জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার GHQ28 ইউজ করব। আচ্ছা, এর আগে আমি প্র্যাকটিক্যাল আলোচনা করেছিলাম, এটা কিন্তু প্রজেক্ট যার মধ্যে তোমাদের পরীক্ষায় এটা করতে হবে না, কিন্তু এইটা তোমাদেরকে চ্যানেল ফাইলে করতে হবে। টোটাল এর মধ্যে কিন্তু 10 মার্কস আছে, সেই জন্য খুব ভালো করে করবে। এবং এটা তোমরা A4 সাইজে করবে, আউটলাইন ছেড়ে দিয়ে লিখবে তোমরা। এবং যেটা প্রসিজিয়ার সেটা হচ্ছে যে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে কম্প্যারিজন করতে হবে তোমাদের, কিন্তু যেটা তোমাদের করা উচিত, হয়তো তোমাদের সাবজেক্ট টিচারও তোমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে মিনিমাম 10 ফিমেলস আর 10 মেলস এর মধ্যে তোমরা ডেটাটা কালেক্ট করবে। এবং এটা এই জন্যই বলা হয়, ফর এক্সাম্পল কিছু না কিছু কারণের জন্য, যেহেতু আমরা কম্প্যারিজন করছি আর কি, যখন আমরা একটু বেশি স্যাম্পল নেবো তখন আমাদের ভ্যালুটা একটু ঠিকঠাক হবে, ঠিক আছে? যে সত্যি সত্যি ফিমেলদের বেশি স্ট্রেস না কম স্ট্রেস, কিংবা মেলদের বেশি স্ট্রেস না কম স্ট্রেস, ওটা একটুখানি ডেটাটা একটু বেশি নিলে আমরা একটু কম্প্যারিজনটা আমাদের একটু সঠিক হয়, একটু ভালো করে হয়। এবং 10 জনের উপরেই যে তোমাকে পুরো অ্যানালিসিস করতে হবে না, ভ্যালুস গুলো নিয়ে তুমি আলটিমেটলি কি করবে, অ্যাভারেজ বার করবে। মানে অলরেডি তোমরা জানো হয়তো যে মিন তোমরা বার করবে, যেটা বেসিক্যালি অ্যাভারেজ, সিগমা এক্স সামেশন অফ এক্স বাই এন, এক্স হচ্ছে টোটাল যা ভ্যালু হলো, এবং আলটিমেটলি তোমরা কি করছো, 10টা ফিমেল যদি নাও তাহলে এন তোমাদের 10টা হবে। সেরকম ভাবে মেলেরও আলাদা বার করবে মিন, আর ফিমেলেরও আলাদা করে মিন বার করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো জিএইচকিউ ঠিক এইভাবে কোশ্চেনারটা থাকে, তোমরা জেরক্স ফর্মে 10 ফিমেল 10 মেলস 20খানা তোমাদের জেরক্স করতে হবে, ঠিক আছে? এইখানটা তোমাদের 4টে চয়েসেস আছে, এবং এটাও ভাগ করা আছে ক্যাটাগরিতে, আমি পরে আসছি আর কি। সেখানে তোমাদের টেস্টটিকে মানে যার উপর প্রয়োগ করবে তাকে ওই বললাম র্যাপো এস্টাবলিশ করতে হবে, র্যাপো এস্টাবলিশ করে তাদের ইকুয়েশনটা দিতে হবে। তারা যেখানটা তাদের মনে হবে যে ওই ক্যাটাগরিতে ফল করছে সেখানটা ওরা সিম্পলি টিক দিয়ে দেবে, বাদ বাকি ক্যালকুলেশন তোমার উপর। তাকে শুধু এই 4টে অপশন পড়ে, কিংবা কারো যদি পড়তে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা একটু পড়ে দিও, যাতে তারা শুনে নিয়ে বলতে পারে যে হ্যাঁ এটা আমার প্রযোজ্য আমার জন্য, তোমরা ওটাকে ঠিক করে দিও আর কি। অনেক সময় আমি এটা এই জন্য বললাম, কেন কি অনেকে রাজি হয় না করতে আর কি, ভাবে যে খুব বড় টাস্ক, সেই জন্য তুমি তোমাদের সুবিধার্থে এটা করে দিও। টোটাল এটার মধ্যে 4টে সাব ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি আমি আসছি। এখানে তোমরা 4টে ক্যাটাগরি যেটা দেখলে ABCD, প্রত্যেকটা জেনারেল হেলথ কোয়েশ্চেনের 28 বলা হয়, 28 খানা আইটেম, ওটাকে সাব ডিভিশনে 4টে ভাগে ভাগ করা হয়েছে, পার ডিভিশন 7 ইন্টু 4 28। ওকে, এবার দেখো যে স্কেলস গুলো, সাব স্কেলস গুলো আমি বললাম 4টে সাব স্কেল, 28 খানা আইটেমকে আমি 4টে সাব স্কেলে ভাগ করছি, মানে প্রত্যেকটা সাব স্কেলের মধ্যে 7 আইটেমস। এইখানে দেখো প্রথম যেটা আমরা কি মেজার করি, আমরা সোম্যাটিক সিমটমস মেজার করি। অলরেডি সোম্যাটিক সিমটমস কি তোমরা পড়েছো, এখানে বেসিক্যালি আমরা কোনো গা হাত পা ব্যথা কিনা কিংবা হেডেক্স আছে কিনা সেটা আমরা এই ক্যাটাগরিতে মেজার করব। সেকেন্ড সাবস্কেল বি যেটা, সেটাতে আমরা অ্যাংজাইটি আর ইনসোমনিয়া আমরা মেজার করছি। অলরেডি তোমরা জানো অ্যাংজাইটি ভয়, ফিয়ার রিলেটেড, ইনসোমনিয়া ঘুম না আসা অনেকরা। সোশ্যাল ডিসফাংশন মানে সে ডেইলি টাস্ক কিংবা কোনো ডিসিশন মেকিং এইগুলোতে কতটা, কিংবা কোনো রেসপন্সিবিলিটি কতটা ও সাকসেসফুলি নিতে পারছে, সেইটা আমরা এখানটা দেখি। লাস্টলি হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন, যেখানটা আমি ওয়ার্থলেস নাকি আমি হোপলেসনেস এর মধ্যে ভুগছি নাকি ট্রিমেন্ডাস হতাশা, সেইগুলো সাবস্কেল ডি এর মধ্যে মেজার্ড হয়। আচ্ছা, এবার দেখো স্কোরিংটা, মানে তোমার টেস্টই তো তোমাকে টিক দিয়ে তোমাকে দিয়ে দিলে, এবার তুমি কি করে স্কোরিং করবে সেটা একটুখানি জেনে নি। 4টে ক্যাটাগরি ছিল, প্রত্যেকটা আইটেমে দেখেছো 4টা অপশনস ছিল বেসিক্যালি, সেই অপশন গুলোকে এইভাবে তোমাদের মেজার করতে হবে। মানে প্রথম দুটো অপশনে যদি সে টিক দেয় তাহলে কোনো স্কোর হবে না, 0 0। থার্ড আর ফোর্থ অপশনে যদি সে টিক করে তখন কিন্তু প্রত্যেকটা আইটেমের জন্য 1 ভ্যালু হবে, থার্ডের জন্য তাই, ফোর্থের জন্য তাই। এরপরে দেখো টোটাল, এবার তোমরা টোটাল করে নিলে, টোটাল হওয়ার পরে দেখো
যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমি বলবো সে নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তার সেরকম কোনো ডিস্ট্রেস নেই। কিন্তু যদি 5 কিংবা 5-এর বেশি হয় তখন কিন্তু আমি সেই ব্যক্তিকে বলবো সে কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে আছে। That person is experiencing significant psychological distress and should be evaluated further, মানে আরো কিছু সত্যি সত্যি কতটা কোন এরিয়াতে ডিস্ট্রেস সেগুলো আমরা মেজার করছি। আচ্ছা, এইখানটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু ডায়াগনস্টিক টুল নয়, এটা কিন্তু ফার্স্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টুল। তারপরেই কিন্তু এই যে এখানে যে বলছি ইভ্যালুয়েটেড ফার্দার, তারপরেই ডায়াগনস্টিক টুলের দিকে এগোবো যদি তার স্কোর 5 কিংবা তার বেশি হয়। ওকে, আর একটা পয়েন্ট যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে হাই স্কোর ডাজ নট মিন আ পারসন হ্যাজ আ স্পেসিফিক ডিসঅর্ডার। এই যে বললাম স্ক্রিনিং টুল, যে ওর ডিসঅর্ডার হয়ে গেল 5-এর বেশি স্কোর, যে এই ডিসঅর্ডার আছে ওর ডিসঅর্ডার, তা কিন্তু নয়। ইট মিনস দে আর কারেন্টলি স্ট্রাগলিং এনাফ দ্যাট দেয়ার ডেইলি ফাংশনিং ইজ লাইকলি ইম্পেয়ার্ড, মানে কিছুটা তাদের ডেইলি যে ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ডেইলি ফাংশনিং এর জন্য তারা একটু প্রবলেম ফেস করছে, বেসিক্যালি তাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে সমস্যা হচ্ছে বাকি মানুষের সঙ্গে কিংবা সিচুয়েশনের সঙ্গে। ওকে, টেবিল অফ কম্প্যারিজন আগেই বলেছি 4টে সাবস্কেল। কি কি সাবস্কেল অলরেডি হ্যাভ মেনশন? সোম্যাটিক সিমটমস, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, সোশ্যাল ডিসফাংশন, সিভিয়ার ডিপ্রেশন। এইগুলোর জন্য পার্টিসিপেন্ট, ফিমেল পার্টিসিপেন্টের মিন বার করে যেটা আসছে সেটা তোমরা লিখবে, মেল পার্টিসিপেন্টের মধ্যে লিখবে, প্রত্যেকটা সাবস্কেলের ভ্যালিউজ গুলো লিখে আলটিমেটলি দুটোকে টোটাল স্কোর করে এই টোটাল স্কোরের ওপর তোমাদের ইন্টারপ্রিটেশনটা হবে, ওটা কিন্তু মনে রেখো। আচ্ছা, এবার আমি আসছি তোমাদের আরেকটা ইন্টেলিজেন্স রিলেটেড প্র্যাকটিক্যাল, আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট। ওকে, আচ্ছা, এখানে বেসিক্যালি ফরম্যাট অলরেডি বলে দিয়েছি কিভাবে লিখবে। প্রবলেম এখানে ইন্টেলিজেন্স হবে, আমরা বুদ্ধির উপরেই অভিজ্ঞতা করছি এবং এটা একটি নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, তো সেটাই তোমরা স্পেসিফিক প্রবলেমে লিখবে, একদম হুবহু এটা কপি করে দিও। টু ডিটারমাইন দ্য নন ভার্বাল ইন্টেলিজেন্স অফ দ্য পার্টিসিপেন্ট ইউজিং দ্য আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট। ওকে, আচ্ছা চলো, আলেকজান্ডার পাস অ্যালং আগেই বললাম এটা একটা নন ভার্বাল পারফরমেন্স টেস্ট। আলেকজান্ডার, ডাব্লিউপি আলেকজান্ডার অনেক পুরোনো দিনের টেস্ট আর কি, অনেক পুরোনো। সেখানে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং রিলেটেডই কিন্তু এই টেস্টটা তার জন্যই বানানো হয়েছিল, যেখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ ইউজেজ নেই, ঠিক আছে? এবং এটার কি কি অ্যাডভান্টেজ দেখো, কোথায় কোথায় এটা প্রয়োগ করা যায়, যেহেতু এটা নন ভার্বাল, সেখানে হচ্ছে চিলড্রেন উইথ হিয়ারিং অ্যান্ড স্পিচ ইম্পেয়ারমেন্টস, মানে যারা কানে শুনতে পায় না তাদের জন্য, তাদের স্পিচে প্রবলেম আছে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা ইলিটারেটের জন্য, যারা পড়াশোনা জানে না, তার মানে তো সেটা নয় যে আমি, আমার কোনো বুদ্ধি নেই, আমি লেখাপড়া জানি না বলে সুযোগ সুবিধা হয়নি, পরিস্থিতির কারণে আমার পড়াশোনা করতে আমি পারিনি, তার মানে যে একদমই আমি বুদ্ধিহীন তা তো নয়। তো তাদের জন্য এটা খুব উপযোগী। এবং লাস্টলি হচ্ছে যে আমাদের একাডেমিক নলেজ, মানে বুক রিলেটেড নলেজের থেকেও অনেক বেশি, অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এর স্কিলস এর দরকার পড়ে। তো দিস আলেকজান্ডার পাস অ্যালং টেস্টের দ্বারা কিন্তু আমরা এটা দেখি যে কার কত ওই প্রবলেম সলভিং প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের এরিয়াটাতে কে কতটা অ্যাডাপটিভ। ওকে, এবার দেখো আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট এর একটা ছবি দিয়েছি, এর মধ্যে কি কি কম্পোনেন্টস আছে। উডেন ট্রেস থাকে ভেরিয়াস সাইজের, উডেন ব্লস থাকে বেসিক্যালি রেড অ্যান্ড ব্লু কালারের, আর ডিজাইন কার্ড থাকে, হয় কোথাও কোথাও 8টা কার্ড না হলে 9টা কার্ড, ডিপেন্ডিং অন দ্য ভার্সন। ওকে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এইখানটা তোমাদের আলেকজান্ডার পাস অ্যালং কার্ড, যেটা 8টা কিংবা 9টা থাকে এরকম থাকে, আর এইটা হচ্ছে তোমাদের এই যে ট্রেস, এইভাবে থাকে আর কি ট্রেটা। তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দাঁড়াও, এখানে টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখো, এখানে হচ্ছে তোমাদের পাস করতে হবে, মানে পিকচারে মনে করো, এটা মনে করো আমি 8 নম্বর কার্ড তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবার তুমি তোমার পার্টিসিপেন্টকে কি করবে, জাস্ট উল্টে দিয়ে দেবে। এই যে এটা, এই দুটোর মধ্যে আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। দেখো
উল্টে করে দিলে কিন্তু তোমার পার্টিসিপেন্ট কিন্তু বুঝলো না যে তুমি উল্টো করে দিয়েছো। জাস্ট পিকচারটা এটা সামনে রাখলে, তুমি পিকচারটা এইভাবে দেখালে এবং 2 সেকেন্ডস এর জন্য দেখাবে পিকচারটা, এইভাবে দেখো। আর তুমি তার আগেই বলে রাখবে যে তোমাকে যে ছবিটা দেখিয়েছি সেরকম ছবিটা যেরকম দেখলে সেইভাবে ব্লগস গুলো সাজিয়ে দাও। এবং ব্লগ সাজানোর সময় কিন্তু তুমি কোনো ব্লগসই এরকম করে তুলবে না, এটা কিন্তু পাস করে করে তোমাদের করতে হবে, সলিউশনে পৌঁছাতে হবে। এবং এই জন্যই এটার নাম পাস অ্যালং, পাস করে করে ইউ হ্যাভ টু রিচ টু ইয়োর সলিউশন। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ডিফিকাল্টি লেভেল, মানে প্রথম কার্ডটা থেকে শেষ কার্ডটা ডিফিকাল্টি লেভেল কিন্তু ইনক্রিজ হবে। এবং এটা টাইমের মধ্যে করতে হবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে তোমার স্কোরিং সিস্টেমটা। ওকে, স্কোরিং সিস্টেমটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে সাকসেস, তুমি পারছো না করতে। আর দ্বিতীয়টা হচ্ছে তুমি কত সময়ের মধ্যে করতে পারছো, তাই তো? সেই জন্য সাকসেস এন্ড স্পিড। এবার র স্কোর তুমি অ্যাটেন্ড করলে তোমার কত সময়, বেসিক্যালি তুমি করতে পারছো কি পারছো না সেটা সে দেখে নেবে, এবং অ্যাডমিনিস্ট্রেটর আর তুমি সেটা কত সময়ের মধ্যে করতে পারছো সেটা সেকেন্ডস এ ক্যালকুলেট করে নেবে। এবার সেই র স্কোরের উপর ডিপেন্ড করছে তোমার মেন্টাল এজ ক্যালকুলেট করতে হবে, এবং সর্বশেষে তোমাদের আইকিউ ক্যালকুলেশন করতে হবে। অলরেডি তোমরা জানো আইকিউ হাউ টু ক্যালকুলেট MA বাই CA ইন্টু 100, যেখানে MA ইজ মেন্টাল এজ, CA ইজ ক্রোনোলজিক্যাল এজ, এবং সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড করে দিতে। আচ্ছা, এখানটা দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আলেকজান্ডার পাসেলনের, যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ডেভেলপার অবশ্যই WP আলেকজান্ডার, এজ রেঞ্জ 7 to 20 ইয়ার্স টিপিক্যালি। এটা পারফরমেন্স নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, যেটা আমি আগেই উল্লেখ করলাম। আর এখানে ম্যাক্সিমাম স্কোর হতে পারে হচ্ছে 45, মানে সেকেন্ডে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, আমি চারটা দেখাচ্ছি নেক্সট স্লাইডে তোমাদের। তো কত সেকেন্ড থেকে কত সেকেন্ড করলে তার জন্য কত র স্কোর, কত ভ্যালু হবে, সেই প্রত্যেকটা র স্কোর প্রত্যেকটা কার্ডের অ্যাড করে ম্যাক্সিমাম স্কোর কিন্তু পৌঁছাতে পারে 45, তার বেশি নয়। ওকে, এইটা হচ্ছে স্কোরিং টেবিল ফর রেফারেন্স। দেখো টাইম টেকেন ইন সেকেন্ডস, এগুলো সব সেকেন্ডস এর টাইম দেওয়া আছে। এটা হচ্ছে তোমার বক্স নাম্বার কিংবা কার্ড নাম্বার। এখানটা দেখো ফার্স্ট যেটা তুমি সাজাবে সেটা যদি 30 সেকেন্ডস এর মধ্যে করতে পারো, কিংবা বেসিক্যালি 0 to 60 সেকেন্ডস এর মধ্যে প্রথমটা যদি করতে পারো, তার তার ভ্যালু র স্কোর হবে 2। সেরকম ভাবে 61 to 90 সেকেন্ডস এর মধ্যে করলে, কিংবা এই ফার্স্ট কার্ডের জন্য 61 থেকে 120 সেকেন্ডস এর মধ্যে তুমি যদি করো, তাহলে তোমার ভ্যালু হবে 1। 120 সেকেন্ড যদি ক্রস করে যায়, সে যদি না করতে পারে, তখন কিন্তু তুমি তাকে থামিয়ে দেবে বেসিক্যালি আর কি। তো সেখানটা ভ্যালু 0 হবে। সেরকম ভাবে কার্ড 2 তে দেখো 0 থেকে 60 সেকেন্ডস এর মধ্যে করলে তার স্কোর হবে 3। সেরকম ভাবে 61 to 90 সেকেন্ডস এর মধ্যে যদি সে শেষ করতে পারে, তার স্কোর ভ্যালু র স্কোর হবে 2। সেরকম ভাবে 91 to 120 সেকেন্ডস এর মধ্যে করলে তার ভ্যালু হবে 1। সেরকম ভাবে 3, 4, 5, 6, 7 এর স্কোরটা একই রকম। এই কার্ডে দেখো আস্তে আস্তে, এই যে বললাম ডিফিকাল্টি লেভেলটা বাড়ছে, সেই জন্য দেখো ভ্যালুটাও কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছ? তো এখানে দেখো প্রথম দুটো কার্ড যেরকম খুব চটজলদি করে ফেলতে পারবে টেস্টটি, সেরকম ভাবে পার্টিসিপেন্ট কিন্তু পরের কার্ডগুলো একটু বেশি সময় নেবে। সেই জন্য দেখো সেখানে সেকেন্ডস এর সংখ্যাটাও আরো ভাগ করে দেওয়া আছে, মানে সে আরো বেশি সময় নিতে পারে বেসিক্যালি। 8 নম্বর কার্ডে দেখো 1 থেকে যদি আমি 90 সেকেন্ডস এর মধ্যে করি তাহলে 7 স্কোর, 91 থেকে 120 সেকেন্ডস এর মধ্যে করলে 6 স্কোর, 121 থেকে 150 করলে সেটা 5 স্কোর হবে, কিংবা 151 থেকে 180 এর মধ্যে করলে 4, কিংবা সেরকম ভাবে 181 থেকে 210 এর মধ্যে করলে 3, এবং 211 থেকে 240 এর মধ্যে করলে 2। এবং সর্বশেষে 9 কার্ডটাও এইভাবেই তোমাদের স্কোরিং করতে হবে। বেসিক্যালি তোমাদের যেটা ক্যালকুলেট করতে হবে যে তোমাদের পার্টিসিপেন্ট প্রত্যেকটা কার্ডের উপর ব্লকসটা সাজিয়ে কতটা সেকেন্ডস এর মধ্যে কমপ্লিট করতে পারছে কি পাচ্ছে না, সেইটা দেখে এইভাবে তোমাদেরকে ইভালুয়েট করে তার এগেনস্টে র স্কোরটা দিতে হবে, ঠিক আছে? এবং এটাও আমি বলে রাখি যে পরপর যদি দুটো, যেহেতু এটা ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ হচ্ছে ফার্স্ট কার্ড থেকে লাস্ট কার্ড পর্যন্ত,
পরপর দুটো কার্ড যদি সময়ের মধ্যে সে না করতে পারে, তুমি আর 3 নম্বর কার্ডে মানে থার্ড কার্ডটা সেটা যেখানেই হোক, মনে করো 6 আর 7 করতে পারলো না, 8 কার্ডে আর যেতে হবে না, যেহেতু খুব স্বাভাবিকভাবে 6 আর 7 যদি না করতে পারে 8টাও সে ডিফিকাল্টি লেভেলে পারবে না, জেনারেলি আমরা ওখানেই এক্সপেরিমেন্টটা স্টপ করে দিই। আচ্ছা, এইখানটা দেখো এজ নর্মসের যে স্কোরটা আছে, তোমাদের প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্টের মধ্যেই তোমাদের একটা ম্যানুয়াল থাকবে যেখানে এগুলো লেখা থাকবে আর কি। তো সেখানে দেখো মেন্টাল এজটা আমি কিভাবে ক্যালকুলেট করব আর কি, ঠিক আছে। স্কোর এখানে দেওয়া আছে, দিস ইজ বেসিক্যালি র স্কোর, অ্যান্ড এর এগেনস্টে তোমাদের যে এম এ বাই সি এ ইন্টু 100টা করতে হবে, এইখানটা তোমরা এম এটা পেয়ে যাচ্ছ। খুব সুবিধার্থে আমি বলছি যে তোমরা এই যে মনে করো 12 বছর 6 মাস আছে, এটা পুরোটাই তোমরা মান্থসে কনভার্ট করে নিও, ক্রনোলজিক্যাল এজটাও তোমরা মান্থসে কনভার্ট করে নিও, সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এই হিসেবে তোমরা করবে। এবার এইখানটাই আমার কথা বলতে বলতে হয়তো বোর্ডের দিকে লক্ষ্য করে হয়তো দেখছো যে স্কোরটা কিন্তু পরপর নেই। ওকে, তো আমি মনে করো এইটাই দিচ্ছি, মনে করো কারো 12 স্কোর এলো, কি হবে? এবার দেখো প্রত্যেকটা 7 ইয়ার 6 মান্থস আর 8 ইয়ার 6 মান্থস, এর মাঝখানে গ্যাপ কি? 12 মান্থস এর গ্যাপ। এবার এর মাঝখানে 11, 12, 13 দুটো আছে। তার মানে কি হচ্ছে, তুমি পুরো 12 মাসটাকে ইন্টু 2 করে ভাগ করো, তার মানে কি হচ্ছে 6 মান্থস। তার মানে এখানে যদি 12 থাকে, 7 ইয়ার্স 6 মান্থস প্লাস 6 মান্থস এক করে যা হচ্ছে আলটিমেটলি 8 ইয়ার্স শুধু তোমরা লিখবে, ঠিক আছে। সেরকম ভাবে মনে করো ডিভিশনটা আরো একটু ওয়াইডেন আছে। ফর এক্সাম্পল মনে করো 21, 22, 23, 24 তিনটে ডিভিশন আছে। তার মানে মাঝখানে এই যে 1 বছর মানে 12 মান্থসটাকে ডিভাইডেড বাই 3 করবে, 3 করে তোমার কি হচ্ছে 4, মানে এক একটা নাম্বারের সঙ্গে যে পার্থক্যটা সেটা 4 মাসের পার্থক্য হবে। মনে করো কারো 22 স্কোর এলো, 22, 21 এ যদি 11 ইয়ার্স 6 মান্থস হয়, তাহলে 22 স্কোরে হবে 11 ইয়ার্স 6 মান্থস প্লাস 4 মান্থস, দ্যাট ইজ ইকুয়াল টু 11 ইয়ার্স 10 মান্থস। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এইভাবে ইউ আর গেটিং ইউর মেন্টাল এজ। ওকে, আফটার গেটিং দ্য মেন্টাল এজ আমরা ক্যালকুলেট করব আইকিউ। এম এ তো পেয়ে গেছি। আর সি এটা কি? বেসিক্যালি আমাদের বায়োলজিক্যাল বয়স, মানে তোমার পার্টিসিপেন্টের যা বয়স হবে সেটা তোমরা লিখবে। প্রথমেই বললাম সুবিধার্থে তোমরা মান্থসে কনভার্ট করে নাও, মান্থসে কনভার্ট করা মানে ইন্টু 12, আর কিছুই না, ঠিক আছে। কঠিন মনে করলেই কঠিন, সোজা মনে করলেই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবে, এটাই হচ্ছে আসল কনসেপ্ট। ওকে, চলো এবার ইন্টেলিজেন্ট কোশ্চেন কোড হচ্ছে এটা, এবং দিস ইজ, এটা আমি বোঝানোর জন্য বলছি, আমাদের যে আইকিউটা মানে এই যে তোমার স্কোরটা হলো আলটিমেটলি এম এ বাই সি এ ইন্টু 100 করে যে তোমরা আইকিউটা বেরোলো, তাতে কি হলো আমি কি বুঝলাম? আমার স্কোর যদি 70 আসে কিংবা আমার স্কোর যদি 120 আসে, ওটাতে কি হলো? কি হলো হচ্ছে এটা অ্যাকচুয়ালি নর্মাল প্রবাবিলিটি কার্ভের দ্বারা আমরা ইন্টেলিজেন্সকে বেসিক্যালি আর কি ডিনোট করি। মানে আমাদের পপুলেশনে সবচেয়ে হাইলি বেশিরভাগ মানুষের মধ্যে যে ইন্টেলিজেন্সটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ইন্টেলিজেন্স। আমরা অ্যাভারেজ ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি 100টাকেই ধরি। তো এইখানটা হচ্ছে পজিটিভ, দেখো ইন্টেলিজেন্সটা আইকিউটা যত বাড়ছে তত কিন্তু গ্রাফটা কমছে, মানে সংখ্যাটা কমে, সেরকম ভাবে লোয়ারের দিকে গেলেও কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে। অলরেডি তোমরা থার্ড সেমিস্টারে এটা অলরেডি তোমরা পড়েছো, না হলে পড়বে। ওকে, আমাদের যে আইকিউ এর ভ্যালুটা এলো সেটা এবার আমরা ইন্টারপ্রেট করব, আমরা বেসিক্যালি ওয়েশলার স্কেলে ইন্টারপ্রেট করি। তো দিস ইজ দ্য ওয়েশলার স্কেল। এখানটা দেখো 130 কিংবা 130 বেশি যদি আমার ভ্যালুটা আসে আইকিউ এর, তাহলে কিন্তু আমরা ডেসক্রিপশন কি করব, তার ভেরি সুপিরিয়র আইকিউ। এটা জাস্ট আমি ওই যে এনপিসিটা এই জন্যই বললাম যে দেখো যত বেশি কিংবা যত কম পপুলেশনের পার্সেন্টেজটা ততটা কম, মাঝখানে অ্যাভারেজ আইকিউটা অনেক বেশি, সেই জন্য এই কম্পারিজনটা আমি দিয়েছি। ওই ডায়াগ্রামটা এনপিসি ডায়াগ্রামটা দেখলে আর এটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। সেরকম ভাবে 120 থেকে 129 সুপিরিয়র, 110 থেকে 119 ব্রাইট নর্মাল, অ্যাভারেজ আইকিউ 185 থেকে 109। সেরকম ভাবে 70 থেকে 84 বর্ডার লাইন,
55 থেকে আমরা একটু রিটার্ডেডই বলে থাকি, আর বিলো 25 একদমই রিটার্ডেড কিংবা প্রোফাউন্ড, যাদেরকে আমরা ভেজিটেটিভ স্টেট বলি, সংখ্যাটাও কিন্তু খুব কম, একদমই নেগলিজেবল। তো এই বেসিক্যালি ওয়েশলারের চার্টটাই আমরা স্ট্যান্ডার্ড একটা চার্ট যেটা আমরা ফলো করি, যে ইন্টারপ্রিটেশন মানে তোমাদের যে ভ্যালুটা এলো সেইটার দ্বারা আমি কি বুঝছি সে আইকিউ এর কোন ক্যাটাগরিতে পড়ছে সেইটাকে অ্যানালিসিস করার জন্য এই চার্টটা। ওকে, এবার এই প্র্যাকটিক্যাল রিলেটেড কি কোয়েশ্চেন আসতে পারে যদি তোমরা আলেকজান্ডার পাস অ্যালং টেস্টে অ্যাটেম্প করো, তোমাদের চয়েস দেয়া থাকবে, আমি বলবো ফরম্যাটটা পরের স্লাইডে। কি কি ভাইভা ওয়াইজ কোয়েশ্চেন তোমাদেরকে তোমাদের সাবজেক্ট টিচার জিজ্ঞেস করতে পারে। সবার প্রথমে যেহেতু এটা ইন্টেলিজেন্স টেস্ট, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেলিজেন্স, সেকেন্ডলি হোয়াট টাইপ অফ টেস্ট ইজ দ্য আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি স্লাইডে বলে দিয়েছি, দেখে নিও যদি না মনে থাকে এই মুহূর্তে। Why it is known as pass along test, কেন pass along test, already I have said it. What is the difference between verbal and non-verbal test? এটা non-verbal test, performance test আমি বলেছি, verbal আর non-verbal এর মধ্যে কি ডিফারেন্স। What do you understand by MA, আমাদের মেন্টাল এজ মানেটা কি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হাউ হ্যাভ ইউ অ্যাডমিনিস্টার্ড দ্য টেস্ট, কিভাবে তুমি অ্যাডমিনিস্টার করেছো টেস্টটা সেটা তুমি বোঝাবে। হাউ হ্যাভ ইউ ইন্টারপ্রিটেড ইউর অবটেন্ড র স্কোর ফ্রম দ্য টেস্ট, র স্কোর থেকে কিভাবে তুমি আলটিমেটলি ফাইনালি আইকিউ তে পৌঁছালে, এবং আইকিউ থেকে কিভাবে চার্টে কনভার্ট করে তোমার ফাইনাল রেজাল্টটা কি বেরোলো সেটা তোমাকে বলতে হবে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আইকিউ, ভেরি ইজি কোয়েশ্চেন কিন্তু খুব কমন কোয়েশ্চেন এটা আসে। ওকে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন উইচ দ্য স্কোরিং সিস্টেম ডিপেন্ডস, ওকে, কি কি ফ্যাক্টরস এর জন্য তোমার এই স্কোরিং সিস্টেমটা ডিপেন্ড করছে। আর এই টেস্টটা তুমি ওয়্যার ক্যান ইউ অ্যাডমিনিস্টার দিস টেস্ট, কোথায় কোথায় তুমি এই টেস্টটা অ্যাপ্লাই করতে পারো, অলরেডি এটা বলা হয়েছে তোমাদের। এবং সবার শেষে দিস ইজ দ্য ফরম্যাট অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, যেটা তোমরা দেবে, কিরকম কি ধরনের কোয়েশ্চেনটা আসবে। সবার প্রথমেই ফুল মার্কস, এখানে সরি এখানটা লেখা হয়নি, এটা 30 মার্কস হবে ফুল মার্কস, টাইপো মিস্টেক হয়ে গেছে, অ্যাপোলজিস। তোমাদের 4টে কোয়েশ্চেন আসবে তোমাদের সিলেবাসে, যে টোটাল 4টে প্র্যাকটিক্যাল তোমরা করেছো, সেই 4টে প্র্যাকটিক্যালি তোমাদের আসবে, চয়েস তোমাদের আছে। ফর এক্সাম্পল প্রথমে আলেকজান্ডার পাস অ্যালং কিংবা ডিয়ারবর্ন, তোমাদের ইন্টেলিজেন্সের দুটো টেস্ট আছে, প্র্যাকটিক্যাল করতে হবে, ডিয়ারবর্ন কিংবা আলেকজান্ডার যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট স্ট্রেস স্কেল যদি তোমরা করো, সেকেন্ড কোয়েশ্চেন। পার্সোনালিটির উপর দুখানা কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে KIEI, একটা হচ্ছে KMPI, ওই দুটো কোয়েশ্চেনই আসবে। তো এই 4টে কোয়েশ্চেনের থেকে তোমাদের এনি ওয়ান করতে হবে, যার জন্য তোমাদের 10 মার্কস থাকছে। তারপরে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক, আগেই বলেছি প্রজেক্ট ওয়ার্কের জন্য কোনো ওখানে কিছু করতে হবে না, অলরেডি তোমরা করে আনবে, তার জন্য 10 মার্কস আছে। এখানেও একটা টাইপো মিস্টেক হচ্ছে, প্লিজ অ্যাপোলজিস, 10 মার্কস এখানটা হবে। এখানে যেরকম 30 মার্কস হবে, এখানটা 10 মার্কস হবে। প্র্যাকটিক্যাল নোটবুকের জন্য তোমার 5 নম্বর আছে, এবং সর্বশেষে ভাইভা কোয়েশ্চেন, সেটার জন্য 5 নম্বর আছে। এবং ভাইভা কোয়েশ্চেন আগেই আমি বললাম যে 5 নম্বরের ভাইভা কোয়েশ্চেন আমি দিয়েছি অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের রেডি করার জন্য, কিন্তু ম্যাম হার্ডলি হয়তো 2 to 3 কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে, না পারলে হয়তো আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তো এই ছিল পুরো জিস্ট, কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে তোমরা পরীক্ষাটা ভালো করে দিতে পারবে, যাতে ভালো করে পড়ে এই মেথডে আর এই কোয়েশ্চেন প্যাটার্ন গুলো পুরো রেডি করবে। এই নয় যে ভিডিওটা দেখেই শেষ করে দিলে, তা নয়। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।